ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে সালমান শাহকে তারা নিয়ে যাচ্ছিল। বন্ধুরা, নায়িকা শাবনূর যদি আজ মুখ না খুলতেন তাহলে কেউ বুঝতে পারত না আসলে ডন আর সামিরা মিলে কিভাবে সালমান শাহকে হত্যা করেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আমি এমন একটি সিসিটিভি ফুটেজ দেখাবো যেটি দেখার পর আপনারা নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না যে ঠিক কত বড় চক্রান্ত করে সালমান শাহকে মেরে ফেলা হয়েছিল। প্রথমে সামিরা ডনের সাথে মিলে একটি ভয়ঙ্কর প্ল্যান করে। সে ডনকে বলে, তুমি তোমার 4 জন সহযোগীকে সাথে নিয়ে এসো আর আমার প্ল্যান মতো কাজ করো। এরপর সামিরার কথা মতো ডন তার 4 জন লোক নিয়ে রাতে ওই বাড়িতে আসে। সামিরা তখন ডন এবং তার ওই 4 সহযোগীকে পাশের রুমে লুকিয়ে থাকতে দেয়। সালমান শাহ ঘুণাক্ষরেও জানতে পারেননি যে ঢাকার ওই ফ্ল্যাটের মধ্যে তার সাথে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে। বন্ধুরা, শুনলে অবাক হবেন, সামিরা সেই রাতে দুধের সাথে এমন কিছু একটা মিশিয়ে সালমান শাহকে খাইয়ে দেয় যার ফলে তিনি পুরোপুরি বেহুশ হয়ে যান। তার আর কোনো জ্ঞানই ছিল না। সামিরা যখন নিশ্চিত হয় যে সালমান শাহ আর কোনোভাবেই উঠতে পারবেন না, তখন সে ডনকে ডেকে নিয়ে আসে। ডন এসে নিজেও চেক করে দেখে যে সালমানের কোনো হুঁশ আছে কিনা। যখন তারা নিশ্চিত হয় যে সালমান শাহ পুরোপুরি অজ্ঞান অবস্থায় আছেন, তখন ডন পাশের রুম থেকে তার ওই 4 জন লোককে ডেকে আনে, আর তারপর তারা সবাই মিলে সালমান শাহকে চিরতরে এই দুনিয়া থেকে সরিয়ে দেয়। কিন্তু তারপর তারা যে বুদ্ধি খাটায় তা জানলে আপনারা শিউরে উঠবেন। সামিরা ডনকে বলে, আমি এবার যা যা বলবো তুমি চুপচাপ শুনবে আর তাই করবে। সামিরার কথা মতো ডন সিলিং ফ্যানের সাথে এমনভাবে একটি রশি ঝোলায় যাতে সবাই মনে করে সালমান শাহ নিজেই আত্মহত্যা করেছেন। কিন্তু বন্ধুরা, তাদের ঘরের মধ্যে থাকা একটি গোপন ক্যামেরায় যে এসব রেকর্ড হচ্ছিল তা তারা টেরই পায়নি। আর এই পুরো ঘটনার পেছনে থাকা রহস্য এবার ফাঁস করেছেন নায়িকা শাবনূর। শাবনূর ফেসবুক লাইভে এসে এমন কিছু কথা বলেছেন যা জানার পর আপনারা চমকে যাবেন। তিনি বলেন, আমি বেশ কিছুদিন ধরেই দেখছিলাম সালমান শাহের কথা জড়িয়ে যাচ্ছে। তাকে দেখে আমি অবাক হতাম যে সে যেন কিছু একটা বলতে চাইছে কিন্তু পারছে না। শাবনূর আরও বলেন, তার মানে অনেক আগে থেকেই সামিরা তাকে এমন কিছু খাওয়াচ্ছিল যার কারণে সে ধীরে ধীরে তার স্মৃতিশক্তি হারাতে বসেছিল। শাবনূর একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, একদিন আমি সালমানকে জিজ্ঞেস করলাম, আগের ওই মুভির সিনটা তো খুব ভালো হয়েছিল, চলো ওই রকম একটা সিনের জন্য আমরা ডিরেক্টরের সাথে কথা বলি। তখন সালমান আমাকে অবাক করে দিয়ে বলে, কিভাবে, কোন সিনের কথা বলছো? ঠিক তখনই আমার সন্দেহ হয়েছিল, সালমান শাহের মতো এত বিচক্ষণ একজন নায়ক সে কিভাবে নিজের কাজ এভাবে ভুলে যেতে পারে। বন্ধুরা, এই কথাগুলো বলার সময় শাবনূর কান্নায় ভেঙে পড়েন। ডন এবং সামিরা মিলে যে কত বড় কুকীর্তি করে সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে তা সত্যি অকল্পনীয়। তারা সালমান শাহকে মেরে ফেলে এমন নিখুঁত নাটক সাজায় যেন মনে হয় তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু সালমান শাহের মা নীলা চৌধুরী কোনোভাবেই বিশ্বাস করেননি যে তার ছেলে আত্মহত্যা করতে পারে, কারণ দুদিন আগেই ছেলের সাথে তার খুব স্বাভাবিকভাবে কথা হয়েছিল। একজন মা তো দেখলেই বুঝতে পারেন তার সন্তান কেমন আছে। যে ছেলে আত্মহত্যা করবে নিশ্চয়ই চরম বিষণ্ণতায় ভুগবে। তাই নীলা চৌধুরী শুরু থেকেই এই আত্মহত্যার তত্ত্ব মেনে নেননি। সবচেয়ে অবাক করা বিষয় হল, এই ঘটনার পর মানুষের সন্দেহ থেকে বাঁচতে সামিরা ডনকে একটা বুদ্ধি দেয়। সে ডনকে বলে, তুমি এখান থেকে চলে যাও আর কোনো এক গ্রামে গিয়ে মসজিদের ইমাম হয়ে যাও, যাতে মানুষের সন্দেহ তোমার উপর থেকে একেবারে উঠে যায়। আর ঠিক সেটাই হয়েছিল। ডন এরপর প্রায় 4 বছর ইমামতি করেছিল যাতে মানুষ তাকে সন্দেহ না করে। কিন্তু নায়িকা শাবনূর আজ যে সত্য প্রকাশে এনেছেন তা সবাইকে স্তব্ধ করে দিয়েছে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে সেই সিসিটিভি ফুটেজটির তথ্য দেখাবো যে কিভাবে সালমান থাকে তারা হত্যা করে, যে সিসিটিভি ফুটেজটির তথ্য শাবনূর ফাঁস করে। চলুন সেই ভিডিওটি দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। এই একটাই ঘটনা বোধহয় ইতিহাসে বিরল যে 96 থেকে এখন পর্যন্ত থামেনি, চলছে। যেমন মামলাটা চলছে তেমন কথা প্রসঙ্গ কথায় কথায় টিভিতে আছে, ভিডিওতে আছে, প্রত্যেকটা কিছুতেই চলমান ছিল। তো 3বার তারা চেষ্টা করেছেন, ডিবি, তারপরে সিআইডি, আমরা জুডিশিয়াল ইনকোয়ারি চাইলাম, 3বারই ধামাচাপা দেওয়া হলো। আপনারা সবাই শুনছেন যে সামিরা যেভাবে আমাকে নীলা চৌধুরী গালি দিয়ে আমার ছেলে নাকি আমার জন্য মরে গেছে, তারপরে সে আত্মহত্যা করেছে। এই যে প্রশ্নটা আপনি করলেন আমাকে যে এটা কেন করছে, এটা ও যদি আত্মহত্যা করেও থাকে তাকে বাঁচাবার জন্য তো মানুষ বলে না চোর গেলে একটু চিহ্ন রেখে যায়, এগুলো সব আলামত। আমি তখনই বলেছিলাম যে ওরাই পাগল হয়ে ওরাই বলবে, ওদের মুখ দিয়েই ওরা বলে যাবে। স্বামীরা একটাবারও সে বলে না যে না আমার স্বামী আত্মহত্যা করলো, সে তো দায়ী করেছে শাবনূরের কথা, বা অনেক জায়গায় অপমান করেছে থাকতেও, মারা যাওয়ার পরে মৃত ব্যক্তিকে এভাবে অপমান করার কোনো অধিকার তার নাই, ধর্মীয় অনুযায়ী যে কোনো অনুযায়ী। একটা স্ত্রী সবসময় প্রথম থেকে আমার সাথে যাওয়া উচিত ছিল। স্বামীর যখন দাফন হয়
দাবি করা ছিল। প্রথম দিনই তো হসপিটাল যাওয়া উচিত ছিল, তাকে তো কাছেই পেলাম না। এই যে ফ্যান, কলম, তারপর ওই যে মনে করো স্ত্রীর বা যেগুলো ঘরে আলামত ছিল, তারা রুমাল, ক্লোরোফর্মের রুমাল তো পাই নাই, এগুলি কী করছে, ওইটা দিয়ে 11 তলার থেকে ওর বাসায় ফালাই দিছে। তো এটা রুবি কতটা নিয়েছে, সে নিজের লাইফের উপর রিস্ক নিয়ে সে বলে ফেলছে। এবং শেষেও বলছে কিন্তু কোর্টে যদি আমি আসতে না পারি, আমাকে যদি ওরা পাগল করে দেয়, আপনি কিন্তু মানবেন না, আপনি কিন্তু মামলা উঠাবেন না। এগুলো কি আমি শিখাই দিছি? একটা মানুষ সে জানে এটা মামলার কারণে সে আসামি, তার ফাঁসি হতে পারে, তারপরও সে এই কথাটা বলতেছে। তো আমার ছেলেটাকে যখন হসপিটাল নিয়ে যাই, আমার মনে হয় ওরা ওই যে সাফোকেটেড করছে, তারপরে যে আমরা যেটা পেয়েছি, আমরা আর তো আলামতের প্রয়োজন হয় না। আজকাল ইন্টেলিজেন্স কাজ করে, আজকাল ডিজিটাল যুগ, সময় সব বুঝে বুদ্ধি দিয়ে নিতে হবে সেগুলো। সব কি সামনে এগুলি কোন আগের দিনের কাহিনী যে তার মধ্যে রক্ত লাগানো থাকবে তবে বোঝা যাবে যে জবাই করা হয়েছে? এখানে তারা সকালবেলা যেটা করে, আমার ছেলেকে তো আমার হাজবেন্ড যখন গেছেন তখনই মেরে ফেলছে তারা। এবং তখন যদি ওনাকে যেতে দিত তাহলে মনে হয় উনিও মারা যেতেন, অথবা অনেককে ঘরে পাওয়া যেত। যার কারণে স্বামীরা একদম ফিটফাট আত্মহত্যা প্রমাণ করার জন্য সে উঠে পড়ে লেগেছে। আজকালও বলছে সে যে 3-3টা রিপোর্ট দিয়েছে, সে দেখেন কত কত 3-3টা রিপোর্টের মধ্যে যে 3টাই তো আত্মহত্যা হয়েছে, হত্যা হলে তো তারা হত্যা বলতো, পুলিশরা কি মিথ্যা নাকি? সালমান তো অনেক আগের থেকে প্রেস কনফারেন্স করেছে, সে সিকিউরিটি চেয়েছে, সে পিস্তল, তার নামে একটা পিস্তল চেয়েছে সরকারের কাছে, সিকিউরিটি সে পায় নাই, বহুবার সে তার আঘাত। এবার এটা নিয়ে প্রথম হলো মণিপুরি পাড়ায় তাকে ফার্স্ট অ্যাটাক করা হলো, এবং এটা নিয়েও সে প্রেস কনফারেন্স করছে, তার বাবা করছে, আমি সঙ্গে ছিলাম, অনেক হয়েছে। সেকেন্ড থার্ড টাইম হয়েছে আপন নিবাসে, তার শ্বশুর বাড়িতে, যেটা বাম বুকে ওই ইয়েতে পোস্টমর্টমে আছে, বাম বুকে একটা চেট ছিল, এই চেট, এটার উপরে কিন্তু এটা মেয়ের ছবি একটা কি এঁকে সে এটাকে সুন্দর করে নিছে। এটা আমার বাচ্চার শরীরে তো কোনো ক্ষত ছিল না। আর ওই যে ফ্যানটাকে কিন্তু ইমন ভাঙে নাই, ও বলছে ইমন রাগ করে ভেঙে ফেলছে ফ্যানটা। ও টেলিফোনটাও আছাড় মেরে স্বামীরা ভাঙছে যাতে আর ফোন না বাইরে করতে পারে প্ল্যান অনুযায়ী। তারপরে মনে করেন যে ফ্যানটা এটা রিজবি বলছে আজিজ মত ভাই বাড়ি দিয়ে রাগ করে ভাঙছে, ভেঙে ওই তারটা একদম ইলেকট্রিক তার আছে না আমাদের, যে মাঝখানে বিট থাকে টেলিফোনের তার, ওই বিটের দাগ ছিল ওর গলায়। এই যে তোমাদের গলায় এই যে ভাঁজ একটা আছে, ভাঁজটা পুরো ছেলেদের গলায়, ওই ঠিক ভাঁজটার উপরে এত ডিপ করে এত চাপ দিয়ে মানে তার নিঃশ্বাসটাকে বন্ধ করা হয়েছে। এটা ফাঁসির, যাতে মনে করছে এটা কটটা ভেঙে গেলে ফাঁসির আলামতটাই আসবে। আমাকে ভিসেরার একজন ডাক্তার বলছেন তখন যে আপনি তো ম্যাডাম রাজনীতি করেন, একটু কেয়ারফুল থাকবেন, আপনি যদি চেয়ারে বসে থাকেন আর পিছের থেকে যদি কেউ এসে একটা তার দিয়ে এরকম জাস্ট কর্ডে এরকম টাচ করে তাহলে কিন্তু আপনি মারা যাবেন, চিহ্নটা আসবে ফাঁসির। এরা কিন্তু এটা ট্রাই করেছিল কিন্তু তা হয় নাই। স্বামীরা একটা ডায়েরি আমরা জমা দিয়েছিলাম যে 31 অগাস্ট লিখছে সে 96, যে আমাকে ডিভোর্স করে এই পৃথিবীতে তুমি বেঁচে থাকতে চাও, না না তা হয় না, ওইটুকুই শেষ। তাহলে এটা তো ইস এ গ্রেট এভিডেন্স। এটা ডিবি কী করলো, আমার খাতা কোথায়, আমার ডায়েরি কোথায়? আমার ডায়েরি তো পাচ্ছি না আমি। আজিজ মত ভাইকে ও থাপ্পড় মেরেছিল তার বউকে কিস করার জন্য, এটাও সবাই জানে, আমি শুনেছি পেপারে, আমি তাকে জিজ্ঞেস করে নেই। তার উচিত ছিল ওখানে তালাক দিয়ে চলে আসা, কিন্তু আসলে বাচ্চা ছেলে, তখন তার ইগোতে লাগছে। আজিজ মত ভাই বলছিল নাকি তখন যে তোমার সময় শেষ হয়ে গেল? আজিজ মত ভাই যা বলেন তাই করেন, আল্লাহ তাকে অনেক ক্ষমতা দিয়েছেন, আল্লাহরও অনেক ক্ষমতা, উনিও নিশ্চয়ই পৃথিবীতে বুঝে যাবেন। আমি চাই উনি অনেক দিন বেঁচে থাকুক, বেঁচে থেকে থেকে দুনিয়ায় সব বিচারটা হোক এবং ফাঁসির বিচার। সোহেল হত্যা মামলার তো আসামি উনি, এবং আমার মামলার অটোমেটিক্যালি সোহেল মাও মারা গেছে। সোহেল জানে তো সালমান শাহকে কীভাবে মারা হয়েছিল। সোহেল নাকি মদ খেয়ে বলছিল যে সালমান শাহকে খুন করা হয়েছে কীভাবে, কালকে সকালে বলে দিব দাঁড়া। দিতির স্বামী, দ্বিতীয় জানতো, দ্বিতি মারা যাওয়ার আগে বলে গেছে আমাকে, সে সেন্সলেস। আমি মিথ্যা কথা বললে একজন মরার সম্বন্ধে বলছি, আল্লাহ মাফ করবে না আমাকে। সে আমি গেছি একদিন, সে গেছি কথা বলছি, আমি কিন্তু খুঁচে খুঁচে কথা বলতেছি, তুমি ইমনকে দেখতে পাও এখন? তখন উঠে অনেক মাথায় চুলটুল নাই তো, তখন একদম শেষ অবস্থা। তো বলছে যে হ্যাঁ 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 ইমন আমাকে এখন দেখতে পায়, দেখতে পাবে তো। তো আমি যে কীভাবে, ওইটা তুমি বুঝবে না। তো আবার একটু আউট হয়ে যায়। হঠাৎ আমি বললাম তুমি ইমনের কথা কিছু মনে আছে? হ্যাঁ সব মনে আছে। তখন আমি হঠাৎ করে বলছি সোহেলের কথা মনে আছে? তো বলছে হ্যাঁ সোহেল, ও আমার জীবনের 1 নম্বর মানুষ, ওকে মনে আছে, ওর সঙ্গে আমার দেখা হবে। হ্যাঁ, ও বলতে বলতে হঠাৎ উঠে বললো ওই 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 বেটাকে মেরে ফেলা উচিত। আমি বললাম কোন বেটা? কয় তুমি চিনো তো, ওই বেটাকে গুলি করে মারা উচিত। বললো তুমি চুপ, তুমি কথা বলিও না, তোমাকে কিন্তু মেরে ফেলবে। পরিষ্কার বোঝা গেল জিনিসটা কি। ওই বেটা বলতে সে কি বুঝাইছে? সে তো ওনাকেই বুঝাইছে, আজিজ মহৎ ভাইকে বুঝাইছে।
সে সামিরা কত নিজ, কত ছোট। সে আমার সাথে নাকি আজিজ মন্দের পরিচয় আছে, তা কারোর সাথে আমার কোনো পরিচয় নাই। পরিচয় যদি থাকতো তাহলে তো সালমান মারতো না, তাহলে তো চাচা সম্পর্ক থাকতো বা ফ্যামিলিগত সম্পর্ক থাকতো। সোহানুর রহমান সোহান, আমার ছেলেকে ছবিতে নিয়ে তুমি আজকে এত কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। সালমানকে তো একটা গিফট তুমি দাও নাই, বা সালমানের মারে এক হাঁড়ি মিষ্টি খাওয়া নাই, যে সালমানের কিয়ামত থেকে কিয়ামত নিয়ে আমি ভাবি অনেক পয়সা পাইছি আমরা, সুপার ডুপার ছবি, ইন্ডিয়ান ছবি থেকে এটা ভালো হয়েছে। এক প্যাকেট মিষ্টি কি আমার বাড়ি পাঠানো গেল না? সেটা পরের কথা। যখন ছবিটা হয়, সোহান তাকে তো অনেক হাতে পায়ে ধরে নিল। আমার ছেলে কিন্তু কোনো স্টুডিওতে যায় নাই, কোনো হাতে পায়ে ধরে নেই। আমার ছেলেকে চেয়ে নেওয়া হয়েছে আমির খানের বিকল্প হিসাবে। আমার ছেলেকে তো আমি ইন্ডিয়াতে পড়তে পাঠাই দিয়েছিলাম, তখন যাওয়ার কথা ছিল যখন তারা ছবিতে নেয়। সে বিরলাতে, সে ইয়েতে চলে যাবে কলকাতায়, একদম আমি জেল থেকে বের হয়েছি 2 তারিখ 4 তারিখ সে ছবিতে সই করে। গুলজার আর সোহান এসে এটা করে, তারা অনেক কষ্টে আমাদের কাছ থেকে নেয়। এই পরশুদিনও আমার ছোটো মন ফিটের মতো হয়ে গেছে, ওটা দেখে কাঁদতেছে। চিটাং থেকে আমার ফোন করে বলছে, একটা ইউটিউব দেখে মনটা খুব খারাপ হয়ে গেল, দেখো সোহান কি বলে। 3টার সময় নাকি ফোন করছে, নাকি সন্ধ্যার সময়। সে বলছে যে এখানে টেলিফোন করছে বাসায়, বলে প্রথমে বলতেছে উনি তো রাজনীতি করেন আর বাইরে টাইরে থাকেন, সেই জন্য সার্ভেন্ট ফোনটা ধরছে। সার্ভেন্ট বলছে সালমান ঘরে নাই, তো কখন ফিরবে জিজ্ঞেস করাতে বলছে। রাতে 2টা 3টায় ফিরে, কোনোদিন ফিরেও না। আমার বাচ্চার বয়স তখন 21 বছর। সে কিন্তু স্কুলে কলেজে পড়ে, কলেজে মাত্র যাচ্ছে। গাড়ি দিয়ে যেত, গাড়ি দিয়ে ফেরত আসতো, তার সঙ্গে কেউ না কেউ থাকতো, তাকে তো একা কোনোদিন দেওয়া হয় নাই। আর 6টার পরে এই মন্তব্য, এটা তো অত্যন্ত অশ্লীল অশালীন মন্তব্য। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। আমার মান সম্মান, সালমান শাহের মানহানির মামলা করা যায়, মানহানির মামলা করব আমি। দ্বিতীয়বার যদি আমি এই কথাটা শুনি, আমি মানহানির মামলা। সোহান অবশ্যই না, সোহান ড্যাম মিথ্যা কথা বলতেছে, ড্যাম লাই। এবং সেই সময় সোহান কি করেছে, যেমন প্রথম নায়িকা গেলে কিন্তু ডাইরেক্টররা, প্রডিউসাররা পাগল হয়ে যায়, এটা সারা দুনিয়া জোড়া সবখানে। মৌসুমীকে নিয়ে সে এত পাগল, এটা তাদের ধারাবাহিকতা, এটা কোনো অন্যায় না। কিন্তু নায়কও তো মানুষের বাচ্চা ছিল। আমার ছেলে অনেক দিন পরে শেষের দিকে একদিন কেঁদে ফেলছে, বলছে আম্মা তুমি আমাকে খানা বানাই দিও। আমি কেন? বলে মৌসুমী ভাই, সোহান ভাই কোথায় কোথায় চলে যায়, মৌসুমীকে নিয়ে দিয়ে ব্যস্ত থাকে, আমার খাওয়ার কোনো ঠিক থাকে না, থাকে না। ও তো কিয়ামত থেকে কিয়ামত, যখন কিয়ামত থেকে কিয়ামত রিলিজ হয়ে গেল, তখন কিন্তু সোহানুর রহমান সোহান হাতে নিলেন সালমান শাহকে। এখানে সোহান কি অ্যাক্টিং শিখাইছে? হয়তো স্ক্রিপ্ট বলে দিছে, সিকোয়েন্স বলে দিছে, এর বেশি কি ও কি এই পাস করা কি ডিগ্রি আছে তার অ্যাক্টিং এর উপরে? যে একজন সে ডিরেক্টর, আমি তাকে প্রশ্ন করছি উনি কিসের ডিরেক্টর? উনি 22 বছরে, সালমান শাহ নয়, আর একটা সালমান শাহ বের করা তার পক্ষে সম্ভব না। সালমান শাহ নয়, একজন সোহানের একটা সুন্দর একটা নায়ক দেখাইতে পারলো না, একটা ছবি হিট করতে পারলো না, তার এত কৃতিত্ব সহ পুরো ফিল্মি সিন্ডিকেটের সঙ্গে জড়িত হয়ে এটা একটা বিরাট একটা ম্যাসাকার হয়েছে। কিন্তু আমার ছেলেটাকে ওরা ছেড়ে দিলেই পারতো। আমার ছেলে তো ছবি থেকে সরে যেতে চাইছিল। ব্যাগ থেকে টাকা খুলে সামিরার মা 6 লাখ টাকা, 12 লাখ টাকা তারা মার্ডারে ফুরাইছিল। রিজভির ইন্টারভিউটা পড়বেন, ওখানে কার্পেটের নিচে রাখা ছিল 6 লাখ টাকা, ওকে দেওয়া হয়েছে এবং আগে 6 লাখ টাকা দিয়ে লাগানো হয়েছে। এই হলো ঘটনা। আর রুবি কি বলল? রুবি বলল হ্যাঁ আমি আগে শুনেছি আত্মহত্যা, আমাকে সামিরারা বুঝাইছে। রুবি তো স্পটে ছিল না, পরে আসছে, পরে এসে সেও করছে অনেক বাড়াবাড়ি। সে ডাক্তার আনাইছে স্ক্লাবো মেডিকেল সেন্টার থেকে। সেই স্ক্লাবো মেডিকেল সেন্টারের ডাক্তারের কথা বারবার আমরা বলি, সেই ডাক্তারের কেন কোনো ইন্টারভিউ নেওয়া হয় নাই? সেই ডাক্তারকে আজও দেখলাম না। আচ্ছা, আরেকটা মেইন জিনিস, সেকেন্ড টাইম যে পোস্টমর্টম করাইলাম, সামিরা তো স্যাঙ্গুইন, হ্যাঁ ছেলেকে কষ্ট দিছে, ছেলেকে মারতে কষ্ট হয় নাই, তুমি আত্মহত্যা করছে বলতে তোমার কষ্ট হয় না? হ্যাঁ আমি নাকি দ্বিতীয়বার পোস্টমর্টম করাইছি, আমার কষ্ট দিচ্ছি সালমানকে। আমি আরেকটা কথা বলে দিতে চাই, এখন যদি আমার আইনের প্রয়োজনে আমার ছেলে আত্মহত্যা করে নাই, সেটার প্রয়োজনে হয়, আমি আবার পোস্টমর্টম করাবো। লাশ না পাওয়া যায়, মাটির থেকে আমি ডিএনএ করাবো। আমি জীবিত যতদিন আছি এগুলো চলবে। তারা করেছে দাঁড়ান, এখানে পোস্টমর্টমে যখন তুললো, আমার হাজব্যান্ড দেখতে পারে নাই, উনি বলছেন আমি দেখবো না। ম্যাজিস্ট্রেট, ডাক্তার, পুলিশ, আমার ছেলে, ছোট ছেলে, আমার ভাই সাক্ষী দিয়েছে। আমার ভাই, এই 6-5 মানুষ তো দেখছে। তারা তো ম্যাজিস্ট্রেট যে দেখলো যে আমার ছেলে ইনটেক্ট ছিল, শুধু চোখের নিচটা একটু ঘামা ছিল, কোনো পচন নাই, কিচ্ছু নাই। ইভেন ফুল যে দেওয়া হয়েছে, ফুলটাও পচে নাই, কাফনটা একদম সাদা দবদবা রয়ে গেছে। এবং একটা জিনিস ইসলামিক নিয়ম মোতাবেক আমরা জানি যে মুসলমানকে উঠায়, তাই না, কবরে উঠায় বসার একটা চিহ্ন ছিল। তার মুখের কাপড়টা খোলা, দুটা পাও উঠে বসলে কাপড়টা সরে যায় না, সেভাবে পাওটা খোলা। আর কি আলামত আল্লাহ দেখাবে?
এবং সিলেটের মাজারে তো আত্মহত্যার বা অপমৃত্যুর মামলার লাশ দাফন হয় না, নেয় না। সামিরার এত কষ্ট আমার ছেলের জন্য, আমি দ্বিতীয়বার তুলছি, কষ্ট হচ্ছে। আর সালমান শাহ আত্মহত্যা করছে এটা প্রমাণ করতে কষ্ট হচ্ছে না? সালমান শাহ মারা যাওয়ার পরে শুনছি প্রথম রনির সাথে তার ওই 9 মাসের মধ্যে একটা বিয়ে হয়ে গেছে, এবং আমার মনে হয় হয়ে গেছে তখন বোধহয় সে প্রেগনেন্ট কিছু ছিল, যেটার কারণে দায়বদ্ধতা আসতেছে এখন তাকে। একটা ছেলে কত বড় দায়বদ্ধতার থেকে সে আরেকটা ছেলের বিবাহিত একটা আসামিকে বিয়ে, শুধু স্ত্রী না, আর বন্ধুর স্ত্রী আসামি তাকে বিয়ে করতেছে, সে এখানে এসে তার দায়বদ্ধতার কথা বলবে। সে এসে বলে কেমনে যে নীলা চৌধুরীর সাথে সম্পর্ক ভালো ছিল না। ডন এসে ডন ছিল কিনা সেটা বলবে। ডন আমার ছেলের চাকর ছিল, বডি মাসাজ করতো, পা ঘষতো, সঙ্গে যাইতো। সে এসে বললো কি এনটিভিতে নীলা চৌধুরীর সাথে তার ছেলের কোনো সম্পর্ক ছিল না। এই স্টেটমেন্ট দিতে তো তাকে কেউ ডাকে নাই। হু ইজ হি? দেশ জুড়ে সন্ত্রাস সৃষ্টি করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি সাবেক স্ত্রী সামিরা হক এবং চতুর্থ আসামি খলনায়ক ডন। হঠাৎ করে দুজনেরই কোনো খোঁজ মিলছে না। আদালতের নির্দেশে মামলাটি অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তর হওয়ার পর থেকেই শুরু হয় এই রহস্যজনক অন্তর্ধান। এই মামলায় মোট 11 জনকে আসামি করা হয়েছে। 1 নম্বর আসামি সামিরা হক, এরপর আছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাবেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজবি আহমেদ ফরহাদ। তবে সবচেয়ে আলোচনায় সামিরা ও ডন, কারণ দুজনেই এখন পলাতক বা আত্মগোপনে। 20 অক্টোবর মহানগর দায়রা জজ আদালত সালমান শাহ মৃত্যুর পুনঃতদন্তের নির্দেশ দেন। ঠিক তার 24 ঘন্টার মধ্যেই মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপরেই পুলিশ শুরু করে সক্রিয় অনুসন্ধান অভিযান। কিন্তু তদন্ত শুরু হতেই নিস্তব্ধ হয়ে যায় ডন ও সামিরার ব্যবহৃত ফোন, বন্ধ হয়ে যায় তাদের সাথে যোগাযোগের সমস্ত পথ। রমনা থানার ওসি গোলাম ফারুক জানিয়েছেন, অভিযুক্তদের দেশ ত্যাগ ঠেকাতে ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে। বিমানবন্দর, স্থলবন্দর ও সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে অবস্থান শনাক্তের চেষ্টাও চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এমনকি আত্মীয় স্বজনদের কাছেও নেই কোনো স্পষ্ট তথ্য। সব মিলিয়ে মামলাটি এখন নতুন এক ধোঁয়াশায় ঘেরা। সালমান শাহর মৃত্যু নিয়ে প্রায় 3 দশকের জটিলতা নতুন করে গতি পেয়েছে। তবে তার সঙ্গে যুক্ত হয়েছে আসামিদের রহস্যজনক আত্মগোপন। তদন্ত সংস্থার সামনে এখন বড় চ্যালেঞ্জ ডন ও সামিরাকে খুঁজে বের করা, কারণ তাদের অনুপস্থিতিতে এই বহুল আলোচিত হত্যা মামলার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতেই পেরে গেলেন যে কত বড় চক্রান্ত করেছিলেন এই ডন এবং সামিরা। কিন্তু এখানে সবথেকে বড় একটা কথা হলো যে তিনি মারা গেছেন সালমান শাহ প্রায় 30 বছর হলো, কিন্তু মহান আল্লাহ তাআলা দেখলেন কত বড় চক্রান্ত পরিকল্পনা। মহান আল্লাহ তাআলার পরিকল্পনা হচ্ছে বিশাল। কারণ দেখেন 30 বছর পর ডন কি কখনো ভেবেছিল যে সে একদিন ধরা পড়বে, তাই না? ওই জন্য মানুষকে কখনো বেশি বুদ্ধিমান হতেও নেই। মানুষকে এতটা জানা দরকার মানুষের যে মানুষ ততটা বুদ্ধিরই অধিকারী মহান আল্লাহ তাআলা ততটাই দিয়েছে। মানুষ যদি কোনো ঘটনাকে সুদূর দুর্গেও পৌঁছে দেয়, মহান আল্লাহ তাআলা যদি চায় খণ্ডন করার, তিনি খণ্ডন করে ফেলতে পারে। কি ঠিক কথা বলছি তো বন্ধুরা? ঠিক এমন ঘটনাই হলো ডনের সাথে, তাই না? 30 বছর পর একটা যে মারা যাওয়া সালমান শাহ, তিনি আজ ন্যায় বিচার পাচ্ছেন। বন্ধুরা, আপনাদের কি মতামত? কেমন কঠিন শাস্তি হওয়া দরকার? আপনারা কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। মহান আল্লাহ রব্বুল পাক আলামিন আপনাদের সবাইকে যেন সুস্থ রাখেন। ধন্যবাদ।